সুনন্দিনীর আড্ডায় আজকে আমার সাথে যিনি আলাপচারিতায় রয়েছেন তাকে অনেকেই আপনারা চেনেন একটি বিশেষ বিষয়ের জন্য। হ্যাঁ, তিনি রান্না করে খাওয়াতে ভালোবাসেন। তার নানান রকম সুস্বাদু পদ নিয়ে আমরা অনেকেই উৎসাহী থাকি বিভিন্ন সময়। তবে তার শুধু রান্নাতেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তিনি খুব ভালো নাচেন। তিনি তার নিজের ফ্যাশন চিন্তাকে নিয়ে একটি ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন। তিনি লোককে ভীষণভাবে আপন করে নেন। তিনি ঘুরতে ভালোবাসেন এবং অন্য লোকদের নিয়েও তিনি ঘুরে বেড়ান। অর্থাৎ তার এক জীবনে তিনি অনেক কিছু করে ফেলেছেন। সুনন্দিনীর আড্ডায় আজকে আমার সঙ্গে আলাপচারিতায় শর্মিলা বসু ঠাকুর। শর্মিলাদি, প্রথমেই বলো কোথায় ঘুরতে গেলে? লাস্ট আমি গেলাম উত্তরাখণ্ডে। এখন উত্তরাখণ্ডের নানা খাঁজে খাঁজে ঘুরে বেড়াচ্ছি, কারণ এমনি আমার পাহাড় খুব ভালো লাগে। একটা সময় ছিল পাহাড় খুব ভালো লাগে, সমুদ্রও ভালো লাগে। এখন আমার আর সমুদ্র বলতে পারি ভালো লাগেই না, আমার পাহাড়ই শুধু ভালো লাগে, সেই টানে যাই। আর প্রাকৃতিক বৈচিত্র্য, আমি তো বলি পাহাড় এবং প্রকৃতি এরা হচ্ছে শুশ্রূষা, এমন একটা সাংঘাতিক রকমের থেরাপিউটিক এর মধ্যে নেচার রয়েছে যে সেটা বলে বোঝানো যায় না। তার সঙ্গে এখন যোগ হয়েছে যে আমি অনেকগুলো রিট্রিট সেন্টারে, স্পেশালি রামকৃষ্ণ মিশনের যে সমস্ত রিট্রিটস হয় মহারাজরা করেন, তো সেই অনেকগুলো রিট্রিটে যোগ দিলাম। এবং মিশন তো অদ্বৈত বেদান্ত নিয়েই তাদের চর্চা, তার উপরেই প্রতিষ্ঠিত। এবং অনেক মহারাজের নাম বললে মানে এটা সুযোগ পাচ্ছি বলে বলছি যে সর্বপ্রিয়ানন্দ মহারাজ, এখন আমি বলি আধ্যাত্মিক জগতের উনি হচ্ছেন শাহরুখ খান, মানে তাকে একটু দেখার জন্য সবাই লাফালাফি করে। তো তিনি বা মায়াবতী শুদ্ধিদানন্দ মহারাজ, গুরগাঁও আশ্রমে শান্তাত্মানন্দ মহারাজ, এদের সাহচর্য, এদের পড়াশোনা, এদের বলা লেকচার্স, এইগুলোর মধ্যে থাকলেও একটা যাপনের অন্য মানে হয়। তাই এটা আমার বেড়ানোর সঙ্গে এটাও এখন মিলে গেছে, তাই প্রচুর ঘুরে বেড়াচ্ছি। এবং তুমি তো শুধু নিজে ঘোরো না, তুমি তো অনেক মানুষকে নিয়ে ঘোরাও, যাদের ধরো মানে হয়তো তাদের ঘোরার সুযোগ আছে কিন্তু তাদের হয়তো সব রকম ভাবে তারা পারে না নিজের অ্যারেঞ্জ করতে, এদের বয়স হয়ে গেছে। তো এই ভাবনাটা তোমার কিভাবে এলো যে এদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছো। আমার আসলে যেটা মনে হয় যে আমার জীবনে যা যা ঘটেছে বেশিরভাগটাই খুব অর্গ্যানিক্যালি ঘটেছে, খুব যে ভেবে চিন্তে করেছি তা নয়। কারণ আমি সবসময় ভাবি আমি একটা আমার বিশ্বাসের জায়গা থেকেই তো কাজগুলো করি, যেটুকুনি করি খুব সবকিছুই আমি খুব ছোট মাপে করি, কিন্তু আমার ভালো লাগার জায়গা থেকে করি। এবং আমার যা ভালো লাগে আমি এখনো বিশ্বাস করি সেটা আমি সবার মাঝে সবার সঙ্গে শেয়ার করতে চাই। যারা শেয়ারেবল, যারা এগুলোকে নিতে পারে তাদের একসঙ্গে করে নিই। তেমনই আমি খুবই বেড়াতাম, মানে এটা আমার ছোটবেলা থেকে নেশা। আমাদের বাড়িতে মানে বাবা মা, বাবা অসম্ভব বেড়াতে ভালোবাসতেন এবং আমরা বছরে 2-3বার বেড়াতে যেতাম। বাবার ওকালতির সবকিছু ছেড়ে যা কিছু মানে ছুটি ছাটা যতটুকু পাওয়া যেত এবং আমাদের স্কুলের পরীক্ষা ইত্যাদি সামলে সমানে বেড়াতে যেতাম। তাই ওই নেশাটা আমার অজান্তেই আমার মধ্যে ঢুকে গেছে, এইটা 1 নম্বর। পরবর্তীকালে আমি অনেক সোলো ট্রাভেল করেছি, একা একা বেড়াতে যেতাম এবং তখন গিয়ে একটা নির্দিষ্ট জায়গা, তার সেখানে হেঁটে হেঁটে ঘুরে বেড়ানো, সেখানকার খাওয়া দাওয়া, সেখানকার উইভস, মানে আমার যা যা ভালো লাগে, যদি সেখানে হ্যান্ডলুমের কিছু পাওয়া যায় বা তাদের যাপন চিত্র, এইগুলো তাদের ঘর বাড়িতে ঢুকে পড়া। এবং আস্তে আস্তে তখন হোমস্টে, এখন যেরকম হোমস্টের মানে একটা ছড়াছড়ি, এবং যেগুলো হোমস্টে নয় সেগুলোকে হোমস্টে বলা হয়, সেরম নয়, ওই রকম মানে সেই সবগুলো অ্যাভেল করে করে সেই জায়গাকে জানতে চেষ্টা করতাম। এবং তারপর যখন ফিরে এসে বন্ধুদের কাছে হয়তো গল্প করছি, জানি সেখানে গেলাম, ওইটার কি সুন্দর খাবার, এদের বাড়িটা কি সুন্দর, তখন বলে ওখানে গেছি তো এগুলো তো দেখিনি। তারপরে অনেকেই বলতো আমাকে নিয়ে যাবে, চল না তোর সঙ্গে যাবো আমি এবার। তখন আমরা এমনি যেতে যেতে তারপরে আমি একদিন বললাম আমি এত বেকার খাটবো কেন, সব শুদ্ধ একসঙ্গে যাব, প্ল্যান করছি চল। এইভাবে অর্গ্যানিক্যালি এটা শুরু হয়ে গেছিল। এবং আমার সবসময় একটু বয়স্ক মানুষদের প্রতি আমার নিজের ভীষণ একটা, তাদের কদর করতে ভালো লাগে, কারণ সেইটা এমন একটা বয়স থাকে যে সেটা খানিকটা অভিমানের বয়স, খানিকটা না পারার বয়স, ইচ্ছে থাকলেও হয়তো সবসময় পারেন না। তাদের এই যে নিয়ে গিয়ে, আমি যে একটা সাংঘাতিক 5 স্টার লাক্সারি তা করি না, কিন্তু একেবারে ছোট গ্রুপ,
ছোট গ্রুপে নিই বলে যেটা হয়, এবং আমার সঙ্গে আমার আরেকজন বন্ধু রূপা, সেও থাকে, যে একা তো সব জিনিসটা করা মুশকিল হয়। তো তাতে কি হয়, ওই তাদের যে যত্ন আত্মি, ফেরার সময় বলে সেই 2 দিন যে কি আরাম হলো, এটা যে কি দিলে, মানে এগুলো আমার মনে হয় যে একটা আমার জীবনে বড় আশীর্বাদ। সুনন্দিনীর আড্ডায় আজকে আমার আলাপচারিতা যার সাথে, তিনি এখন আমাকে তার নতুন বইটি তুলে দেবেন বলে তার স্বাক্ষর দিচ্ছেন। হ্যাঁ, গত শনিবারই এই বইটি প্রকাশিত হয়েছে। শর্মিলা বসু ঠাকুরের নতুন বই, খাসি খাবারের খাস কথা। নামটা শুনেই মনে হচ্ছে তো একটু অন্যরকম। সত্যি অন্যরকম জিনিস নিয়েই তিনি কাজ করতে ভালোবাসেন। শর্মিলাদি, একটু বইটা নিয়ে বলো। এটা ওই আমার যা যা ভালো লাগা, যা যা ভালোবাসা সব জুড়ে জুড়ে থাকে, তো একটার থেকে আরেকটাকে তো ওইরকম ভাবে আলাদা করা যায় না। আমি বেড়াতে খুব ভালোবাসি, এবং যখনই যেখানে বেড়াতে যাই সেইখানকার সব যা যা আছে বৈশিষ্ট্য খুঁজে বার করার চেষ্টা করি। তা যখন প্রথমবার গেছিলাম, নর্থ ইস্ট আমার খুব প্রিয় জায়গা, এমনি বেড়াতে গেছি বহুবার, ছোটবেলায় গেছি একরকম চোখ দিয়ে দেখেছি, তখন দলা দলা মেঘ, ক্যাফে শিলং, গান বাজনা, এইসব খুব ভালো লাগতো। পরবর্তীকালে যখন গেছি তখন নানান দূরের গ্রাম ইত্যাদি, সেইগুলো সব মানে খুঁজে খুঁজে বার করতাম, তাদের খাওয়া দাওয়া, তাদের সমস্ত যা কিছু যাপন চিত্র, সেই সব খুঁজে বার করতে গিয়ে দেখলাম যে আমার একটা খুব ভুল ধারণা ছিল যে খাসিয়া সম্প্রদায়ের এদের খাওয়া দাওয়াটা বোধহয় মানে যেরকম ট্রাইবাল খাওয়া দাওয়া হয়, যে খুব মানে নানান রকম তেল মশলা, বেশি স্পাইসি বা সেরকম কিছু, কিন্তু দেখলাম না, একেবারে সাদা মাটা, খুব মানে প্রায় তেলবিহীন, মানে হেলদি ডায়েটের চূড়ান্ত নিদর্শন বলা যেতে পারে খাসি খাওয়া দাওয়া। তাই তখন আমি ভাবলাম যে তাহলে এইটা নিয়ে একটু লেখা দরকার। তারপর অনেকবার গেলাম, অনেক রিসার্চ করে তারপরে এই খাসি খাবারের, এখানে বেশ কয়েকটি মেনু তুমি দিয়েছো। পুথারো আর লাল চা, বাহ, নামটা শুনেই বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। তারপরে মিলিয়ামের মায়া। মিলিয়াম আসলে হচ্ছে একটা গ্রামের নাম, তো সেইটাকে আমি লিখেছি ওইভাবে, অনেক ঘন্টা ওখানে কাটিয়েছিলাম, খুব অসাধারণ। আর এই লাল চায়ের কনটেক্সটে বলি, আমরাও এখন লাল চাই খাচ্ছি, আমরা অবশ্য গোপাল ধারা খাচ্ছি, কিন্তু যেটা কথা হচ্ছে যে ওদের না খুব একটা স্ন্যাকিং, চা, মুখ চালা এইসবের খুব অভ্যেস নেই। ওদের চা খাওয়া হচ্ছে, খায়, এখন তো অনেকের লাইফস্টাইলও পাল্টে গেছে, মূলত হচ্ছে বাসি ভাত আর লাল চা। এই জন্য আমি একটা চ্যাপ্টারও আছে এখানে, বাসি ভাত আর লাল চা হচ্ছে ওদের স্ন্যাক, একটা খুব বিখ্যাত আর কি, ওদের খুব প্রিয়। ফার্স্ট শুরুই করেছে বাসি ভাত আর লাল চা দিয়ে। রাইট। বাহ, আরেকটা দিয়েছো খুব সুন্দর লাগছে, জাডোর জাদু। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে ওদের মানে ওদের মানে যেগুলো খুব মানে বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে একটা ল্যাকাডাং হলুদ, আর একটা হচ্ছে এই জাদু, মানে নানা ধরনের চাল। তো সেই তাদের সব নাম, আর ল্যাকাডাং হলুদটা তো খুব মানে এখন সারা পৃথিবী বিখ্যাত, যেহেতু ওই কারকিউমাইনের পরিমাণটা খুব বেশি থাকে, যার জন্য হলুদের গুণটা পাওয়া যায়, এবং সত্যিই খুব ভালো, ওরা খুব ব্যবহারও করে এইগুলো। আর এই প্রসঙ্গে বলি, এই বইটা মানে আমার নিজের, ঠিক আছে আমি তো লিখেছি এবং বহু মানুষের সহায়তা ছাড়া তো কিছু করা যায় না। এইটা ব্ল্যাক লেটার্স থেকে বার করেছিস, তার যে ব্ল্যাক লেটার্স এর অর্কদেব, ওই ছেলেটি বড্ড ভালো, মানে খুব পড়াশোনা করে আর খুব সুন্দর করে কাজ করে, একটু শুধু টাইম নিয়ে বকাঝকা করতে হয়, কিন্তু এত সুন্দর করে বইটা বানিয়েছে, একদম ঠিক ধরেছো, ওইটা ওদের কাজের সত্যি মুনশিয়ানা, সেটা দেখার মতো। তো আমরা যারা বিভিন্ন ধরনের খাবার খেতে ভালোবাসি এবং একটু অন্য ধরনের খাবার খেতে চাই, তাদের জন্য হয়তো এই বইটা একটু মানে নতুন একটা দিক খুলে দেবে হয়তো। হ্যাঁ, সেটা তো পাঠকের উপরে নির্ভর করবে, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যে খাবার তো রেসিপি আছে এবং জানা যায়, কিন্তু পাশাপাশি একটা দেশ, একটা জাতিকে জানা, মানে খাবারটা তো কোনো একটা বিক্ষিপ্ত বিষয় নয়, সেটা তো জুড়ে থাকে অনেক জিনিসের সঙ্গে। এই খাসিয়া সম্প্রদায়, তাদের এই যে আগমন, তারা তো অন্য জায়গা থেকে এসেছে, এবং তাদের যে একটা মৌখিক প্রথা, তো ওদের তো একটা ওরাল ট্র্যাডিশন, এবং ওরাল ট্র্যাডিশন যাদের থাকে তাতে
তাতে অনেক গল্প কল্পনা মিশে যাওয়ার সুযোগ থাকে। সেই জন্য সেই সব থেকে কিভাবে তারা এলেন, এখানে বসবাস করছেন তাদের, এবং ওরা ম্যাট্রিলিনিয়াল মানে মাতৃপ্রধান জাত, তাদের সমস্ত কিছু এইগুলো টুকরো টুকরো অনেক কিছু আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি অল্প করে, যাতে মানুষ সেটা জানতে পারে আর গল্পের মতো পড়তেও ভালো লাগে। খুব ভালো, আমার নতুন বই, আশা করি পাঠকদেরও ভালো লাগবে, আমরাও জানতে পারলাম। তাই ভালো হোক। তুমি এই যে তোমার বাড়িতে এই যে ফুড নিয়ে যেটা করো, ফুড সেটা ফারিস্তার ফুড pop-up। ফারিস্তার পপ আপ, এখানেও তো আমি নিজেও একবার দুবার গেছি তোমার ওখানে, আমি দেখেছি এই যে মানুষরা আসেন, এইভাবে যে তুমি একটা সম্পর্ক গড়ে তোলো, এটা কি তোমার বরাবর ছোট থেকে অভ্যেস, নাকি সাংবাদিকতার কাজ করতে গিয়ে সানন্দার মতো ওই রকম ম্যাগাজিন চালিয়েছো তখন মানুষকে ওইভাবে দেখেছো বলে এই রকম তোমার একটা মনোভাব তৈরি হয়েছে? কি বলবে তুমি এটা? তুমি খুব ভালো ভালো প্রশ্ন করছো, অনেক উত্তর। সেইটা হচ্ছে যে না, আমি মিশতে ভালোবাসি, বরাবরই আমি মিশতে খুব ভালোবাসি মানুষের, নানান মানুষের সঙ্গে আসলে গল্প শোনা এটা তো মানুষের একটা সহজাত প্রবণতা, কিন্তু তারপরে কেউ সেটা প্রকাশ করতে পারে, কেউ পারে না, সেটা মানুষের চরিত্র অনুযায়ী। কিন্তু আমার এই নানান মানুষের গল্প শুনতে, তাদের সঙ্গে মিশতে বরাবরই খুব ভালো লাগে। এবং আমাদের বাড়িতেও নানা মানুষজনের আসা যাওয়া ইত্যাদি ছিল। তবে হ্যাঁ, যেটা তুমি ঠিক বলেছো, যে অধ্যাপনার থেকে যখন আমি সাংবাদিকতায় গেলাম, সেটা আমাকে আরো বেশি আমার এই অন্তর্নিহিত যে চাহিদা বা গুণ যাই বলো না কেন যেটা ছিল, সেটা আরো বেশি নার্চার্ড হওয়ার সুযোগ পেয়েছে সাংবাদিকতার মাধ্যমে। কারণ সেখানে তো, এবং ভাইসি ভার্সা, আর সাংবাদিকতা পেশাকেও আমার ভালো লেগেছিল এই জন্য যে আমি অনেক মানুষের মাঝে যেতে পারবো, তাদের সঙ্গে কথা বলতে পারবো, এবং নানা ফিল্ডে, মানে এটা একটা, যেহেতু লাইফস্টাইল, একটু ডাইগ্রেস করে যাচ্ছি, যেহেতু লাইফস্টাইল ম্যাগাজিনে কাজ করেছি আর সানন্দার মতো পত্রিকা তখন এত একটা নাম করে, এবং ওই রকম ধারে কাছে কেউ ছিলই না আনন্দবাজার গোষ্ঠীর এই পত্রিকা যে, কাজে সেখানে তো অনেক ফিল্ড, অনেক কিছু, সে রান্না বান্না আছে, বেড়ানো আছে, অন্দরমহল ঘর সাজানো আছে, স্বাস্থ্য আছে, ইন্টারভিউজ আছে, তারপর কালচারাল পেজ ছিল আমাদের, নানা রকম নাচ গান, মানে আমি দেখতাম যে আমার জীবনে যা যা ভালোবাসার বিষয় সব এই দুই মলাটের মধ্যে আছে। কাজে কাজটা আমার কাছে কখনো কোনো স্ট্রেস মনে হয়নি, সবসময় মনে হতো বাবা এ তো আমার যা ভালো লাগে তাই করতে পারছি। হ্যাঁ, একটু রাত 12টা 1টা অবধি করতে হচ্ছে বা ভোরবেলা আসতে হচ্ছে, এইটুকু, কিন্তু ভালোবেসে করলে তখন সেই পরিশ্রমটাও থাকে না। কাজে এই সাংবাদিকতাটা আমাকে খুব সাহায্য করেছে এইটাকে নার্চার করতে। এবং যেহেতু আমি রান্না খাওয়া এসব করতে ভালোবাসি, রান্নাও আমার মতে রান্নাও একটা পারফর্মিং আর্ট। আমি নিজে রেঁধে বেড়ে খেলাম, ভালো, সেটাও ভালো লাগে, যে নিজের জন্য কি রাঁধবো তাতে আমি বিশ্বাসী নই, ভালো লাগে। কিন্তু ধরো নতুন একটা কিছু বানাচ্ছি বা কিছু একটা মেনু তৈরি করছি, তখন আমার মনে হবে যে আর 5 জনকে খাওয়াই, আমি শুধুই নিজে রাঁধলাম নিজে খেলাম তাতে আনন্দ নেই। এই যে প্রকাশ করার, পারফর্ম করার, প্রেজেন্ট করার যে আর্ট, সেই জন্যই এটা পারফর্মিং আর্ট। তখন মনে বন্ধু বান্ধব আসলে, বা আমরা যখন যাদবপুরে আমি পড়ি, ফিলসফি নিয়ে পড়াশোনা করেছি, তখন বন্ধু বান্ধবরা আসতাম, আমরা একসঙ্গে পড়তাম আমার বাড়িতে। আমার উদ্দেশ্য ছিল, আমি খুব আর্লি রাইজার, ভোর থেকে পড়াশোনা হয়ে গিয়ে যা পড়লাম তা উগরাতাম আমার বন্ধুদের কাছে। তার চেয়েও বড় আকর্ষণ আমার নিজের ছিল কি কি রাঁধবো, কি মেনু হবে সেদিন, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এটা তো অনেক ছোটবেলার কথা, তখন আমরা যাদবপুরে পড়ি, ফার্স্ট ইয়ার সেই সময়, বা 11-12-এও এটা হতো। তো সেইগুলো আজকে যখন when I look back I can understand যে ওইটা আমার মধ্যে ছিল, ওই ভালো লাগাটা, মানে ওইগুলো ভালোবাসছেটা ঈশ্বরের অনেক কৃপা যে ওই সুযোগগুলো আমি পেয়েছি। সবাই তো সব সুযোগ পায় না জীবনে, কিন্তু আমাকে হাতে তুলে তুলে যেন এই সুযোগগুলো ভগবান দিয়েছেন। সেই থেকেই পপ আপের শুরু। যে রেগুলার রেস্তোরাঁ করার কোনোদিনই আমার ইচ্ছে ছিল না, মানে সেরকম সুযোগ না। তাছাড়া আমি ওটা আবার চাপ, তাহলে আমার নিজের যেটা ভালো লাগা সেটা হয়তো নষ্ট হয়ে যাবে, সেই ভয় আমি করতাম না। কিন্তু আমি যা কিছু আমি রোজ বাজার যাই, এটা আমার বাবার থেকে এই নেশাটা অজান্তে পেয়েছি। লেক মার্কেট, গড়িয়াহাট, তাদের বাজারের মানুষজনের সঙ্গে আমার খুব আলাপ, নিজে বেছে দর দাম করে জিনিসপত্র কেনা, মাছ বেছে নেওয়া, আই লাভ ইট, এখনো করি। আমার এই অসুস্থতার পরেও আমি মাঝে মধ্যে যখন যা সুযোগ পাই তাই করি। তো সেইগুলো এনে কি কি রান্না করা যাবে, আমার কোনো নির্দিষ্ট মেনিউ নেই। আমার যা লোকেরা ভালোবাসে, অতিথিদের সঙ্গে কথা বলে ঠিক করে আমি মেনু প্ল্যান করে উইথ প্রাইস পাঠিয়ে দিই। 1-2 বার যারা খেয়ে গেছে তারা আর মেনু বলেও না, জানতেও চায় না, বলে যা খাওয়াবেন তাই খাবো। তো এটা আমার কাছে একটা বড় পাওয়া, যে এই নির্ভরতাটা গড়ে উঠেছে তো আমাদের পারস্পরিক সমঝোতার ফলে। কাজে কিন্তু প্রথম দিকে যখন শুরু করলাম, পপ আপ কি, এটা রেস্তোরাঁ নয়,
আচ্ছা এখানে কি পাওয়া যায়, আপনার মেনু আছে, কোনোটাই তো নেই। কিন্তু এখন মানুষ এগুলো করতে করতে, কারণ আমি যখন শুরু করেছিলাম তখন পপ আপ বলে কিছু ছিলই না, প্রায় অনেক বছর আগে, তখন অল্প অল্প করতাম, তারপর চাকরির সূত্রে আর তখন সময় হতো না। এখন ফুল ফ্লেজেডলি এটা করি, এবং অনেক মানুষ এই যে আসে, মানে এই পপ আপের দৌলতে আমার জীবনে যে একটা আরো মানে পৃথিবীটা যে আরো বড় হয়েছে, এটা না করলে এই মানুষগুলোর সঙ্গে আমার যোগাযোগই হতো না। কত বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের, নানা দেশের, মানে সারা পৃথিবীর বহু মানুষ আসে এখানে। সেইটা আমার একটা বড় পাওয়া। তুমি পড়েছো পড়েছো যাদবপুর ইউনিভার্সিটিতে তোমার পড়াশোনা, কিন্তু তোমার মধ্যে একটা রাবীন্দ্রিক দর্শনের ছোঁয়া কিন্তু সবসময় পাওয়া যায়, মানে তোমার পোশাক আশাক, কথা বলা, মানে তোমার মধ্যে এইটাকে, এবং তুমি মাঝে মাঝে শান্তিনিকেতনেও ছুটে যাও। এটা কেন, মানে রবীন্দ্রনাথের প্রভাব তোমার মধ্যে এতটা কি করে এলো? দেখো, এটার অনেকগুলো উত্তরের অনেকগুলো আঙ্গিক হতে পারে। 1 নম্বর আঙ্গিক হচ্ছে যে পরিবার। আমার মা, মানে আমার মামা বাড়ি ভীষণ কালচার্ড একটা পরিবার ছিল। মা অসম্ভব ভালো গাইতেন, নাচতেন, দারুণ সুন্দরী ছিলেন, অসম্ভব ভালো রান্না করতেন। আমার মামা বাড়িতে কবি জাসিমউদ্দিন, নজরুল ইসলাম এবং আরো তাহা তাহা গান, নাচ, সব বিশিষ্ট ব্যক্তিত্বরা আসতেন। দাদুর সঙ্গে আলাপ ছিল বহু মানুষের। সেইটা তো কোনোভাবে, এগুলো তো শিখে হয় না। এবং আমার মা অসম্ভব ফ্যাশনেবল একজন মহিলা ছিলেন। মানে পরে বুঝেছি যে সেই সময় মা কিন্তু তসর, কুন্দহারের টাঙ্গাইল, তারপরে মীরাবোসের টাঙ্গাইল, মানে এই সব ধরনের, আমি এই নামগুলো বলছি এই জন্য না যে এছাড়া পড়তেন না, কিন্তু এইগুলো তো জানতেও হয়। সেইটা আমার মা কিন্তু কনিষ্কর শাড়ি, মানে এগুলো পরে আমরা যখন ফ্যাশন পেজ করতে গিয়ে আমি দেখছি যে বাবা এরা নাম করা, এদের করতে হবে, এগুলো অবলীলায় দেখেছি মা এইগুলোই তার জীবনের সঙ্গে মিলিয়ে নিয়েছিলেন। তো সেইটাও জানতে আমার মধ্যে এসেছে। এটা 1 নম্বর কারণ, যে এই সাজগোজ, ভালো লাগা, একটা প্রেজেন্টেবল থাকা, এটা আলাদা করে শিখতে হয়নি, ভেতরে ছিল, থেকে গেছে, বোধহয় জেনেটিক। দ্বিতীয়ত হচ্ছে, যেটা তুমি রবীন্দ্রনাথের প্রসঙ্গ বললে, যে আমি তো ছোটবেলা থেকে 4 বছর বয়সে মা আমাকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। প্রথম শিখেছিলাম উদয়শঙ্কর ইন্ডিয়ান কালচার সেন্টার। তার মূল কারণ আমার বাড়ির কাছে ছিল, তখন লেক গার্লস স্কুলে হতো, এবং ওই যাওয়া আসার একটা, বাচ্চাদের পৌঁছানোর একটা ব্যাপার থাকে, সেই জন্য সেইখানে শিখতাম। কিন্তু আমি মানে 4 বছর বয়স থেকেই আমি জানি অসম্ভব নাচবা, আজও বাসি, তখন নাচটা আমি খুব ভালোবাসি। তো যার জন্য ক্লাস শেষ হয়ে গেলেও, বড়দের ক্লাস, আমি বসে থাকতাম। মাস্টারমশাইরা ওখান থেকে ফেরার সময় আমার বাড়িতে নামিয়ে দিতেন, কারণ এতটাই আমার ভালোবাসা ছিল। সেই জন্য এই নাচ এমন একটা জিনিস, বা যে কোনো পারফর্মিং আর্ট, নাচ গান, সেটারও একটা কিন্তু ব্যক্তিত্ব তৈরি করে, সেটা একটা মস্ত এস্থেটিক সেন্সটা ডেভেলপ করে। সেইটা দ্বিতীয় একটা উত্তর। তৃতীয় আর একটা উত্তর হচ্ছে যে রবীন্দ্রনাথ বলো বা যাই বলো, আমি জানি না, কিন্তু আমি তো দর্শন নিয়ে পড়েছি। আর রবীন্দ্রনাথের দর্শন, তুমি কথাটা মানে উচ্চারণ করলে, সেটা তো মূলত বেদান্ত, উপনিষদের উপর ভিত্তি করে। আর আমার এখন এই ফ্যাগ এন্ড অফ লাইফে আমি দর্শন নিয়ে পড়েছি, সেটা তো যেরকম কলেজের পড়াশুনো হয় সেটা একরকম, সেটা একটা আমার বনিয়াদ সুবিধে হয়েছে, কিন্তু এখন তো আমি সেটার মধ্যেই ডুবে আছি। এই সব মিলিয়ে হয়তো একটা মানে তোমার মধ্যে সেই ছাপটা হয়তো আমরা দেখতে পাই সব সময়। তো তোমার এই যে ফ্যাশন নিয়ে যে তুমি সানন্দাতে কাজ করেছো, তার পরবর্তীকালে তুমি বলছো তোমার মায়ের একটা বিশাল প্রভাব রয়েছে, উনি ফ্যাশন নিয়ে খুব সচেতন ছিলেন। তো তাই থেকেই কি এই যে তোমার ব্র্যান্ডটা তুমি যেটা তৈরি করেছো কটনওয়ালা, তো এই হ্যান্ডলুম বিষয়টা, যেটা তুমি বলছো আমি যেখানে যাই হ্যান্ডলুম নিয়ে খুব দেখাশোনা করি, তো এইগুলো মাথায় রেখেই কি ব্র্যান্ডটা তৈরি করা? ওই যেটা বলছিলাম যে আমার সবকিছুই খুব অর্গ্যানিক্যালি যেন গ্রো করেছে, এবং মনে হয় ভগবান যেন ওই হাতে ধরে একবার একটা সাজিয়ে সাজিয়ে প্লেটে আমাকে দিয়েছেন। সেই রকম যে এটা ঠিকই যে আমার মা তো মানে অসম্ভব একজন পরিশীলিত মানুষ ছিলেন, এবং মা খুব লম্বা ফর্সা, এতটা লম্বা চুল, সুন্দর করে নিট করে খোপা বাঁধা, খুব সুন্দর শাড়ি, আর যা বলছিলাম যে ওই নানান বিশিষ্ট জায়গার সমস্ত করতে, সেগুলো থেকে একটা তো মানে অজান্তে একটা এসেছে। আর আমার নিজের যেটা ভালো লাগে, যে আমি দেখেছি যে এই হ্যান্ডলুম, যে আমার ওই যে মানুষের হাতের কাজের একটা ছোঁয়া থাকে সেই প্রোডাক্টটার মধ্যে, তার মধ্যে একটু হয়তো ত্রুটিও থাকতে পারে, কিন্তু সেটাও আমার নিজের খুব ভালো লাগে। আর একটা কমফর্ট জোন, মানে যে কোনো হ্যান্ডলুমের যে টেক্সচার, তার একটা আরাম আমার
আমার মনে পড়ে না আমি তসর ভালো সিল্ক বা মোস্ট অফ দ্য টাইম, যেহেতু আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, আমি কটনই বেশি আমি পরি। এবং হ্যান্ডলুম, আমার আলমারিতে কোনো সিনথেটিক, মানে ছোটবেলা থেকেই আমি কোনো, একমাত্র মাকে দেখতাম আমরা যখন বেড়াতে যেতাম ট্রেনে পরার জন্য, তখন কিছু সিনথেটিক শাড়ি মার ছিল যেগুলো পরতো, কিন্তু তাছাড়া আমি দেখিও নি, আমারও সেই জন্য সেটা কিছু সেরকম নেই। এবং আমার যেটা সবসময় ভালো লাগে কাট অ্যান্ড ফিট, একটা ঠিক ফিট, মানে বাড়িতেও যদি আমি একটা সাধারণ জিনিসও পরি সেটা নট নেসেসারিলি দামি হতে হবে, কিন্তু যদি একটা, এই যে এটা তো গামছা, এটা কিন্তু গামছার মতন করে বুনট কাপড়ও নয়, এটা গামছাই। আর এটা আমার একটা পুরনো শাড়ির পাড়, এটা দিয়ে আমি আমার কটনওয়ালার জন্য বানিয়েছি। এইগুলোর যে একটা মানে কমফর্ট যেটা আছে, আর আমার গরমের দেশে সেটা একটা অসম্ভব ভালো। এবং সেইগুলো যখন আমি পরি, বানিয়ে পরতাম ওই আমার রান্নার মতোই, তখন অনেক বন্ধুরা বলতো, ও মা এটা কি সুন্দর, এটা কোথা থেকে কিনেছিস? আমি তখন বললাম, না এটা তো আমি তৈরি করিয়েছি, আমাকে একটা এরকম তো টেলারকে বলবি বানিয়ে দিতে। এইভাবে করতে করতে একদিন বেড়াতে গেছিলাম কোথাও, তখন ফেরার সময় মনে হলো আচ্ছা তাহলে কটনওয়ালা নাম দিয়ে শুরু করা যায়। তখন এত ওয়ালাওয়ালা ছিল না, এখন অনেক ওয়ালাওয়ালা হয়ে গেছে। একদমই তখন কটনওয়ালা দিয়ে শুরু। এবং এটা আরেকটা কথাও এখানে আমার 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 খুব কৃতজ্ঞতা জানাতে ভালো লাগে, এই কটনওয়ালার জন্ম এক অর্থে বাইলুমের রুমি বাপ্পার হাত ধরে। কারণ ওদের কাপড়, আমি শাড়ি ভীষণ পছন্দ করতাম, আমি কোনোদিনই খুব ইম্পালসিভ বায়ার বা অনেক কেনাকাটা করি তা না, কিন্তু অল্প কিনি, ভালো কিনি এরকম। তা ওদের বাড়ি থেকে তখন নিতাম শাড়ি ইত্যাদি। তারপর দেখলাম যে বাবা, আমি এর মধ্যে থেকেও ওদের অনেক পরে জেনেছি, আবার তো সানন্দা ইত্যাদি যা হলো, তারপর ওদের বলতাম যে তোরা একটা স্টোর করিস না কেন, একটা স্টোরে কতজন মানুষ তাহলে কিনতে পারে। তারপর হঠাৎ একদিন ওরা বলে যে তোমাদের বাড়ির কাছাকাছি, জানো তোমার বাড়ির কাছাকাছি একটা জায়গা আমরা পেয়েছি, তুমি যেরকম আমাদের শাড়ির সঙ্গে ব্লাউজ পরো, ওই রকম তুমি ব্লাউজ বানাবে আমাদের জন্য। আমি তখন বললাম হ্যাঁ বানাবো, বলে আমি ঝাঁপ দিয়ে পড়েছি, চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। কিন্তু তারপরে দেখছি যে এ তো ভীষণ কঠিন ব্যাপার, মানে অনেক, কিন্তু ওইটা ওই নেশার মধ্যে ঢুকে গেলাম। তারপর তো অনেক গল্প, দীর্ঘদিন করেছি, বহু বছর, 10-12 বছর, মানে বাইলুমের জন্মলগ্ন আর কটনওয়ালার জন্মলগ্ন মোটামুটি একই সময়। তারপরে আর পেরে উঠছিলাম না ইত্যাদি। কিন্তু এইটা শেয়ার না করলেই নয় যে ওরা ওইরকম বললো বলে আমি তখন করলাম, এবং বাইলুমে প্রচুর তখন বিক্রি হতো আমার, এবং খুব মজা লাগতো। ইউএস এর কেউ একজন আমার পরিচিত, সে বলছে আরে কটনওয়ালা এ তো আমার আছে, ছবি তুলে পাঠাচ্ছে, আমি তো এটা বাইলুম থেকে কিনেছি। হ্যাঁ, তখন বেশি অত আমি সোচ্চার ছিলাম না যে আমি এটার পেছনে, কিন্তু সেইভাবে শুরু হয় আর কি। এখন বাড়িতে আমি নিজেই। তুমি মানে একটা জিনিস আমি তোমার মধ্যে দেখেছি, মানে তোমাকে আমি যতটুকু দেখেছি, মানে যদি তোমাকে দেখেছি বললে বলা হয়, মানে তোমাকে যতটুকু বুঝেছি, তুমি বাঙালি সংস্কৃতি, বাঙালি যে আচার, এগুলো নিয়ে তুমি খুব খুঁতখুঁতে। কারণ তোমার মেয়ের বিয়ে দিয়েছিলে যখন, সেই সময় আমি দেখেছিলাম যে আজকাল বাঙালিরা নিজেদের কালচারটাকে না কিরকম ভাবে যেন ভুলে যায়। আমি ভুলে যায় কথাটা বলছি না, হয়তো তারা অন্য কালচারকে সাদরে গ্রহণ করছে, কিন্তু তুমি সেখানে বাঙালিদের যে ধরো হারিয়ে যাওয়া যে জিনিসগুলো, যেমন আগে একটা সময় আমরা শুনেছিলাম আমাদের বাড়িতে মা ঠাকুমাদের আলতা পরাতে বাড়িতে আসতো, আলতা মাসি, আলতা বউ, তারা আসতো আলতা পরাতে, এবং তারা সেই আলতাটা কিন্তু নিয়মিত সপ্তাহে পা ঘষে আলতা পরাতো। তো তোমার মেয়ের বিয়ের আমি কিছু ছবি দেখেছিলাম যেখানে তুমি আলতা পরানোর একটা উৎসব করেছিলে, মানে আমাদের যেটা বাঙালি বিয়ে, এই যে আলতা উৎসব, মহিলাদের মিষ্টিমুখ, পান দেওয়া, এই কালচার গুলো তো বাঙালি এখন খুব কম, হয়তো খুব জাঁকজমক করে ঘটা করে বিয়ে হচ্ছে না। তারপরে তোমার মেয়ে কিন্তু বিদেশে থাকে, আমি যতদূর জানি তোমার মেয়ে বিদেশে থাকে, এবং তোমার যে ছেলেটির সঙ্গে তোমার মেয়ের বিয়ে হয়েছে সেও বাঙালি নয়। তো এই যে এটা তোমার করাটা কি মেয়েকে এই সংস্কৃতির ছোঁয়াটাকে দেওয়া, নাকি আপামর বাঙালিদের কাছে তুলে ধরা যে না বাঙালি সংস্কৃতিরও একটা দিক আছে যেটা আমাদের তুলে ধরা দরকার, এটা বোঝানোর জন্য? না, আসলে যেটা বললাম যে আমি তো যাই করি একটা বিশ্বাসের জায়গা থেকে করি, তাই জন্য আমার বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার চেয়েও বড় কথা হচ্ছে যে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আমি বাঙালি, আমার বাঙালিয়ানাকেই তো আমি বজায় রাখবো, এবং আমার অন্য সংস্কৃতিকে আদর করতে এতটুকু, এবং করিও, সেখানে আমার কোনো রকম কোনো তার সঙ্গে বিরোধ নেই, কিন্তু বাঙালি সংস্কৃতিকে কদর না করে বা ভুলে গিয়ে নয়। তো সেই জন্য সবকিছু, বিশেষত বিয়ের মতন একটা জিনিস বা যে কোনো আমাদের ধরো যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা
বা যে কোনো বাড়ির উৎসব অনুষ্ঠান, তাতে তো আমি আমাদের কালচারকেই রক্ষা করব, তাকেই তো ধরে রাখবো, সেইটা আমার বিশ্বাস। যার জন্য আমার এখন মনে হয় যে এই যে ধরো নানান কিছু বিয়ে ইত্যাদি, আজকাল তোমার আমার এতটুকুও আপত্তি নেই সঙ্গীতে, বা আমার এতটুকুও আপত্তি নেই মেহেন্দি ইত্যাদি, সে করো কারণ বিয়ে তো একটা উৎসব, মানুষ একদিনের জায়গায় 5 দিন ধরে যারা পারছে সব দিক দিয়ে এফোর্ড করতে এবং তাদের চাহিদা ইচ্ছে আছে সেটা করুক, সেটা নিশ্চয়ই মোস্ট ওয়েলকাম। কিন্তু আমাদের সংস্কৃতিকে ভুলে গিয়ে বিয়ের আচারে আমি আমার কিছুই রাখলাম না, অন্যদের কি তাই দেখি? আমরা যে কোনো অন্য যা বিহারি, পাঞ্জাবি, গুজরাটি, মারোয়ারি যাই তুমি দেখো না কেন, তারা কিন্তু তাদের বিয়ের অনুষ্ঠান কি আমাদের জিনিস নেয় না, তো তারা তাদেরটা বজায় রাখে। আমার সেইটুকুই মনে হয় যে আমরা যদি আমাদের জিনিসকে কদর করি, আমি যদি কদর না করি অন্যেরা কি করে করবে? আমি কদর করলে তবে না সেটা শিখ। একদমই তাই। সেই জন্য সেই বিশ্বাস থেকেই আমার সবকিছুতেই, খাওয়া দাওয়া, সারা বিশ্বের সব রকম খাবার খাই, নানান রকম খাবার বানাই, কিন্তু বাঙালি খাবার বাঙালি খাবারের মতোই হতে হবে, সেরকম ভাবেই দিতে হবে, সেইটা আমি কেন বজায় রাখবো না? সেইখান থেকেই এগুলো করা, এটা আমার নিজের খুব ভালো লাগার জায়গা যে আমার, এবং আমরা ভীষণ ঋদ্ধ, আমাদের যে কোনো, আমাদের ফ্যাশন বলো, আমাদের মানে টেক্সটাইল বলো, খাওয়া দাওয়া বলো, এত রিচ ট্রেজার আমাদের, তো সেইটাকে বাইরে দেখবে এইটুকু জিনিসকে তারা এত বড় করে দেখে, জানে সেটা ভালো, সেটা করা দরকার, আমরা সেটা অতটা পারি না। সবাই কেউ করে না সে কথা আমি বলছি না, ব্যতিক্রম তো থাকেই, কিন্তু আরো অনেক করা দরকার। একদমই তাই। একটু মেয়ের কথা বলো, মেয়ে কি করছে, মেয়ে মেয়ে তো কোথায় ওই, থাকছে? আমার তো মনে হয় রান্না খাওয়াটা তো মানে জেনেটিক ব্যাপার বলে আমার বিশ্বাস, মা ভালো রাঁধতেন, আমিও রান্না শিখেছি তার থেকে, এবং করতে ভালোবাসি। আমার মেয়েও কিন্তু হাতে ধরে, মাও আমাকে কোনোদিন শেখায়নি, আমিও মেয়েকে কোনোদিন শেখাইনি, কিন্তু মেয়ে কিন্তু ছোট, আমরা যখন একসঙ্গে খেতে যেতাম বা ইত্যাদি, তখন দেখতাম ও বলতে এটা থেকে এটা দিয়েছে, ওইটা থেকে এটা দিয়েছে, মানে ওই ওই একটা ছোট ছোট জিনিসে নজর করার একটা ব্যাপার ছিল। তারপরে ক্লাস 9 থেকে ও নিজেই বলেছিল যে ও কুকারি নেবে, ইলেকটিভ সাবজেক্ট, কুইন অফ দ্য মিশনস এ পড়তো, তারপর 11-12 ওদের ওই হোম সায়েন্স ছিল না, আচ্ছা, সেই জন্য ওখান থেকে চেঞ্জ করলো, মডার্ন হাইতে এলো, 11-12 মডার্ন হাইতে করলো, সেখান থেকে তারপরে বম্বেতে, সেখানে হোটেল ম্যানেজমেন্ট করলো, তারপর লা কর্ডে ব্লু সিডনি থেকে পড়াশোনা করলো বাকি রান্না নিয়ে, এবং তারপর ওখানে দীর্ঘদিন চাকরি করে এখন ও নিজের রেস্তোরাঁ খুলেছে কলকাতা সোশ্যাল, এবং সেখানে আমি যে রকম রান্না করি, নানান রকম মানে বাঙালি খাবার বা ভারতীয় খাবার উইথ আ টুইস্ট, ও সেইগুলো সেখানে করছে, এবং সাহেব শুভরা বেশ খুব মাথা নেড়ে নেড়ে খাচ্ছে। তুমি নিজে গেছো সেই আমি রেস্তোরাঁয়? গেছি, গত মার্চে ও লঞ্চ করলো, তখন নিয়ে গেছিল, আচ্ছা, গেছিলাম, সেখানে আমার একটা বড় মিউরাল রেখেছে, তারপরে আমার এই যে বড় টিপ্পরি সেটাই ওর লোগো, সেইটা দিয়ে লোগো করে কলকাতা সোশ্যাল করেছে, বাহ। তারপরে বাঙালি মেনু কার্ড করেছে, এইসব নিয়ে করে, এখন বাকিটা ঈশ্বরের ইচ্ছা। তোমার যে যাত্রাপথ ছিল সেখানে তুমি শুরু করেছিলে দর্শন দিয়ে, তুমি খুব ভালো স্টুডেন্ট ছিলে, মানে এত ভালো রেজাল্ট তোমার, তার পরবর্তীকালে তুমি পড়িয়েছো, সাংবাদিকতার চাকরি, তারপরে ফুড, তো তোমার যাত্রাপথটা যদি দেখা যায় যে বেশ বৈচিত্র্যময়। তো এখন জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে কি মনে হয়, কি পেলে আর কি পেলে না? দেখো, পাওয়া না পাওয়া নিয়ে জীবন, প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু পাওয়া এবং না পাওয়া দুটোই থাকে। এখন আমারও তাই আছে, এবং মানে একদম শেষের দিকে এসে যেটা সব থেকে একটা বড় ধাক্কা খেলাম যখন আমার ক্যান্সার ডিটেক্টেড হলো, কিন্তু সেটা বলছি বটে যে এটা ধাক্কা খেলাম, কিন্তু এও আমাকে অনেক কিছু শেখালো। যে প্রথম, এবং সেটা কোভিডের সময় অনেক মানে বহু কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, প্রতি সপ্তাহে ওই সময় কিমো নিতে যাওয়া, কিমো, তারপরে অপারেশন, রেডিয়েশন সবকিছু হয়েছে। প্রথম কিমো নিয়ে কোমায় চলে গেছিলাম, অনেকদিন কোমায় ছিলাম, সেখান থেকে ফেরত আসা, তারপরে এই নানান কিছু, এই পর্যায়টা সত্যি একটা খুব কষ্টকর পর্যায়ে গেছে। এবং তারপরে যেটা 3 বছর ভালো ছিলাম, আবার এখন ফিরে এসেছে, রিল্যাপস করেছে, মেটাস্টেসিস অনেক জায়গায়, কিন্তু আমি এখন আর কোনো ট্রিটমেন্ট নিচ্ছি না, ডাক্তারদেরও বলেছি যে আমি আর কোনো ট্রিটমেন্ট নেবো না, কারণ তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে আবার আমার একটা তেড়ে ফুড়ে, তাদের ভাষাতেই তেড়ে ফুড়ে কিমো দিতে হবে, তারপর রেডিয়েশন, অপারেশন সবকিছুই চলবে, এবং এমন এমন জায়গায় হয়েছে সেই সব জায়গার অপারেশনটাও একটু মানে কঠিন, কিন্তু সেগুলো করতে গেলে ওগুলো করতে হবে।
তখন আমি দেখলাম যে তাতে জিজ্ঞেস করে এবং আমার গত অভিজ্ঞতায় বুঝলাম যে বছর দেড়েক অন্তত লাগবে, যে আবার যদি ইফ এভরিথিং গোজ ওয়েল, আমি কিমো নিতে পারি, আমি রেসপন্ড করি, তাহলে আমি আবার হয়তো 1.5 বছর পরে মানে সারবো না, মানে এই জিনিসগুলো, এই কষ্টটা, চিকিৎসার কষ্ট থেকে উতরোতে আমার 1.5 বছর লাগবে। আমি জিজ্ঞেস করছিলাম তারপর আমি বাঁচবো কতদিন। আমি বললো 1.5-2 বছর পিছিয়ে দিতে পারি। তো ওরম করে কি বলা যায় ম্যাডাম? ওরম করে তো বলা যায়, সত্যিই বলা যায় না, ডাক্তাররা কি করে বলবেন। তখন আমি বললাম 1.5 বছর চিকিৎসা করে 1.5-2 বছর আয়ুর জন্য আমি নেব না। আচ্ছা, আমি এখন যেটা বাঁচছি, এই করতে করতে আমার কিন্তু 6 মাস হয়ে গেছে। এই 6 মাস আমি নতুন শীত আরেকটা সিজন দেখতে পেলাম, আমি পাহাড় দেখতে পেলাম বরফে ঢাকা, আমি নতুন একটা বই লিখে ফেললাম। আরো আমি যদি 3 মাসও বাঁচি, খুব বেশি দিন নয় সেটা ডাক্তার বলেছে, 3 মাস বাঁচি বা 6 মাস বাঁচি, আমি এরকম করি, বা তো শেষ কষ্টটুকু নিতে হবে এই অসুখে, সেটা কিছু করার নেই। কিন্তু যেটা তুমি পাওয়া না পাওয়া বললে, যে এও আমাকে অনেক শিখিয়েছে, ছোট জিনিসে আনন্দ পেতে শিখিয়েছে, অনেক পজিটিভ পজিটিভ থাকতে হয় বলে, সেটা যে কি কঠিন যারা এগুলোর মধ্যে দিয়ে না যায় তারা বুঝতে পারবে না। কিন্তু তারপরে আমি যেটা পেয়েছি এখন, আমার এই যে নির্ভরতা, একটা টোটাল সারেন্ডার, সে অলমাইটি ঈশ্বর যাই যে নামেই ডাকি, নামে কিছু যায় আসে না, সেইটা আমাকে এত আনন্দ দেয়। আমি সবাইকে বলি যে আমার শরীরে কষ্ট এবং রিপোর্ট ওয়াইজ খুব খারাপ, কিন্তু মনটা আমার ফুরফুরে, আমার একটুও কষ্ট, কোনো ভয় নেই। কাজেই ওই পাওয়া না পাওয়ার হিসেব করতে গেলে আখেরে আমি বুঝেছি আমি পেয়েছি অনেক, তার জন্যই আমি কৃতজ্ঞ। এক অদ্ভুত সমাপ্তির দিকে আমরা চলেছি। আজকের আলাপচারিতা আমাদেরকে শেখালো যে জীবনে বাঁচতে হলে বাঁচার মতো করে বাঁচতে হবে। প্রতিবন্ধকতা জীবনে আসবে, চলার পথে সমস্যা তোমার পথ আটকাবে, কিন্তু জীবনে থেমে যাওয়ার নাম জীবন নয়, জীবনে এগিয়ে চলাটাই জীবন। তোমাকে অনেক ধন্যবাদ শর্মিলাদি। আজকে আবার নতুন করে তোমার সাথে আলাপচারিতায় নতুন করে বাঁচার জন্য প্রেরণা পেলাম। এইরকমই উজ্জ্বল সপ্রতিভ থাকো তুমি সবসময়। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা যেন। নমস্কার। থ্যাংক ইউ।